পর্তুগালের নাগরিকত্ব আইনের ক্ষেত্রে সময় গণনার কোনো কিছু বিষয় এই অভিবাসন আইনে যুক্ত হয়নি বা কোনো পরিবর্তন আসেনি। সেক্ষেত্রে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে কোনো জটিলতা নেই। এর সাথে সাথে অভিবাসন আইনটি যে সংসদ অনুমোদন দিয়েছে এর মাঝে কি আছে আপনারা জানতে চেয়েছেন, যদি ইতিপূর্বে বলেছি। তারপরও আজ চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আলোচনা করার, যে কি কি পরিবর্তন আছে এবং আমাদের জন্য এই পরিবর্তনগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। যদিও এই পরিবর্তনগুলো আসলেই বাস্তবায়ন হবে কিনা এ নিয়ে কিছুটা এখনো সন্দেহ রয়ে গেছে। রাষ্ট্রপতি আজ সংবাদ মাধ্যমকে সে বিষয়টি জানিয়েছেন যে তিনি এদিকে একটি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য একটি আইন হিসেবে তিনি এটি প্রস্তুত করতে চান। আমরা বিস্তারিত আলোচনা করব। এর সাথে সাথে এই যে বিভিন্ন স্ক্যাম হচ্ছে, আপনারা অনেকে হয়তো মেসেজ পাবেন, ইমেল পাচ্ছেন ফিনান্স থেকে, সোশ্যাল থেকে, আপনার পেমেন্ট ডিউ আছে। এর সাথে সাথে আরেকটি বিষয় যে অনেকে আপনাকে ফোন করছে, আপনার যে কোনো একটা জব হয়েছে বা আপনাকে কোভিডের টিকা দেওয়া হবে, দূতাবাস থেকে আপনাকে যোগাযোগ করছে। এই ধরনের অনেক স্ক্যাম হচ্ছে, এই বিষয়টা থেকে সাবধানতা অবলম্বন করবেন। আমরা আরো বিস্তারিত আলোচনা করবো মূল অংশে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ 17 জুলাই বৃহস্পতিবার পর্তুগাল টুডেতে। শুরুতে যে বিষয়টা বেরোয়, যে ভিডিওটি আসলেই গুরুত্বপূর্ণ, সবাইকে জানা দরকার, প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে, এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার অনেক প্রশ্ন দূর হয়ে যাবে। কারণ আমার স্ক্রিপ্ট ছাড়া অনেক কিছু দেখা যায় ভিডিওর মাঝে মাঝে বলি, হয়তো আপনারা স্কিপ করে দেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো জানতে পারেন না। তো শুরুতেই যে বিষয়টা হচ্ছে যে এই নাগরিকত্ব আইনের কোনো পরিবর্তন এখনো আসেনি। যে সময় গণনার যে বিষয়টা আছে, অনেকে জানতে চেয়েছেন, এই বিষয়টি যুক্ত হয়নি। সময় গণনার বিষয়টি নাগরিকত্ব আইনই থাকবে। এর সাথে সাথে অভিবাসন আইনে যে পরিবর্তনগুলো এসেছে এগুলো আপনারা জানতে চেয়েছেন, আশা করছি স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, যেটা শুরুটাই নাগরিকত্ব আইনের বিষয়টা, যেটা আপনারা সবাই প্রশ্ন করছেন, অনেকে মেসেজ দিয়েছেন, এই বিষয়টি আমি স্পষ্ট করে দিলাম যে ওই এই ক্ষেত্রে কোনো এটার কোনো ইম্প্যাক্ট নেই। আপনারা যখন নাগরিকত্ব আইন সেপ্টেম্বরের শেষে আসবে তখন এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তবে এখন আপনারা নাগরিকত্ব আবেদন করতে পারেন। নাগরিকত্ব আবেদন করতে কোনো সমস্যা নেই। এমনকি অনেকে আবার জিজ্ঞেস করেছেন যে আপনার কিছু সময় বাকি আছে, বা আমার 2 মাস 3 মাস বাকি আছে, সেপ্টেম্বরে কি অনুমোদন হয়ে যাবে কিনা। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে নাগরিকত্ব আইন অনুমোদনের ক্ষেত্রে একটা বিষয় থাকে, যে নাগরিকত্ব আইনটা আসলে সরাসরি সংবিধানের সাথে একটা যোগাযোগ রয়েছে। অভিবাসন আইনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু নাগরিকত্ব আইন কিন্তু সাধারণত এটা একটা মতামত নিয়েই, কিন্তু কনস্টিটিউশনাল কোর্টের মতামত সাধারণত নেওয়া হয়। তো যাই হোক, সেক্ষেত্রে হয়তোবা যেটা বলতে বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, আসলে খোলাগুলি বলি, হয়তো সেপ্টেম্বরে যদি এটা অনুমোদন হয়, হয়তো আরো 1 মাস অক্টোবর পর্যন্ত সময় পাওয়া যাবে, বা আরো বেশি পাওয়া যেতে পারে। এটা নিয়ে হয়তো বা এটা ডিবেটটা বড় হতে পারে। তারা সংসদে এটা একদিনে অনুমোদন না করে নিয়ে হয়তো আরো অনেক আলোচনা সংসদে হতে পারে। এ নিয়ে হয়তো বা অক্টোবর নভেম্বর এই সময়টা লেগেও যেতে পারে। তো যাই হোক, আহ ওই সময় হয়তো বা সেপ্টেম্বরের শেষ দিকে আমরা বুঝতে পারবো। তবে এর মধ্যে যদি আপনাদের সময় হয়ে থাকে, আপনারা আবেদন করতে পারেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি এরকম থাকে যে অনেকের যেটা বলেছেন যে আপনার লম্বা সময়, ডিসেম্বরে আপনার 5 বছর হবে, ভাই এই বিষয়টা আমি বলতে পারবো না, আইনজীবীর সাথে আলোচনা করে আপনি আপনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যাই হোক, এদিকে তো অভিবাসন আইনে আমাদের কি কি পরিবর্তনগুলো এসেছে, এখানে সবচেয়ে বড় যে পরিবর্তনটা তারা যুক্ত করেছে, এটা কার্যকর হবে কিনা, আমি আবারও বলছি কার্যকর হবে কিনা এখনো সন্দেহ আছে। রাষ্ট্রপতি আজও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। প্রথম পরিবর্তনটা হচ্ছে যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসছে। অর্থাৎ ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তারা 3টা বিষয় যুক্ত করেছে। খুব জটিল বিষয়, বুঝতেও জটিলতা হয়। প্রথমত হচ্ছে আপনার আপনি পরিবার আনতে হলে আপনাকে 2 বছর অপেক্ষা করতে হবে। এটা আপনারা সবাই জানেন, 2 বছর অপেক্ষা করার পর আপনি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যেটা এই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ফাইল প্রসেসিং এর আগে যেটা 90 দিন মেয়াদ ছিল, এটাকে এখন 9 মাস করা হয়েছে। এই নতুন আইনে তারা যুক্ত করেছে 9 মাস। সেই 90 দিনের পরে 9 মাস। এমনকি আপনার পরিবার আনার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম তারা যুক্ত করেছে, যেটা হচ্ছে যে আপনাকে ইন্টিগ্রেশন প্রমাণ দিতে হবে। তো ইন্টিগ্রেশন প্রমাণ কি দিতে হবে তারা স্পষ্ট করেনি। ইন্টিগ্রেশন প্রমাণ যদি আমরা বলতে চাই, অথবা যেটা আইনে সংক্ষেপে লেখা আছে যে আপনার সন্তান যদি মেনর যদি আসে, তাকে স্কুলে ভর্তি করতে হবে, এবং কি অ্যাডাল্ট যারা থাকবে তাদেরকে আহ, পর্তুগিজ ভাষা ভর্তি হতে হবে। এখন কি সে পর্তুগিজ ভাষা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, নাকি এখানে এসে তারা ভর্তি হবে, এই বিষয়গুলা ক্লিয়ার না। তাই হোক, সে কারণে বলছি, যে এই কারণে বলতে চাইনি আসলে, যে অনেকগুলো বিষয় কনফিউশন রয়ে গেছে। এর পরবর্তীতে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আরেকটা বিষয়, অনেক বড় কঠিন বিষয় যুক্ত করেছে, যে আপনি তাকেই পর্তুগালে আনতে পারবেন যে আপনি রেসিডেন্ট কার্ড পাওয়ার আগে যার সাথে আপনার লাসু ফ্যামিলিয়ার, অর্থাৎ পারিবারিক বন্ধন ছিল। তো আপনার পারিবারিক বন্ধন কি হবে থাকবে, তাহলে বাবা মার সাথে পারিবারিক বন্ধন ছিল, অথবা এর আগে যদি আপনি বিয়ে করে থাকেন,
তাহলে তার সাথে আপনার পারিবারিক বন্ধন আছে। অর্থাৎ রেশন কার্ড পাওয়ার পরে আপনি বিয়ে করলে আপনার সেই ওয়াইফ আনতে পারবেন না, এরকম কঠিন বিষয় যুক্ত আছে এই অভিবাসন আইনে। যাই হোক, রাষ্ট্রপতি আবারও বারবার রিপিট করছি কথাটা, এটা আগে তিনি বলছেন তিনি এটাকে দেখবেন, দেখে যদি এমন কোনো বিষয় তিনি দেখতে পান, তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ, তো সেই ক্ষেত্রে তিনি এটিকে হয়তো বা কনস্টিটিউশনাল কোর্টে পাঠাবেন, এমনকি প্রয়োজনে সংসদে ফেরত পাঠাতে পারেন। এর বাইরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ভিসা সংক্রান্ত কিছু পরিবর্তন এসেছে। যে জব সিকার ভিসাটা তারা উঠেছে, জব সিকার ভিসা বিষয়টা হলো কোয়ালিফিকাদা, অর্থাৎ কোয়ালিফাইড জব, কোয়ালিফাইড বিষয়টি তারা যুক্ত করেছে। এখন কোয়ালিফাইড কি, এটার মধ্যে কিছুটা সংশয় আছে। কোয়ালিফাইডটা তারা নির্ধারণ করবো পরে, অর্থাৎ কি কি সেক্টর গুলো তারা প্রায়োরিটি দিবে, তারা সরকার পরে এটিকে একটা লিস্ট জারি করবে। সরকার যেই লিস্ট জারি করে সেই অনুযায়ী, অর্থাৎ যখন যেই ধরনের কোয়ালিফাইড পার্সন প্রয়োজন হয় তখন তারা সেই কোয়ালিফাইড অনুযায়ী তারা আনবে। তো এই জায়গায় এই পরিবর্তনটা আসছে, অর্থাৎ আপনি যে কোনো ভাবেই আর জব সিকার ভিসায় আসা যাবে না। সরকার যে লিস্টগুলো দিবে, যে ক্রাইটেরিয়া দিবে, অর্থাৎ জব সিকার ভিসা আপনি আসতে পারেন, কিন্তু ওই ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোগ্রাম তারা হইলেও কোয়ালিফিকাদ। তো সেই দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তনটা থাকবে। এবং সবচেয়ে বেশি ডিসক্রিমিনেশনের বিষয় যে বিষয়টা হচ্ছে যে যারা গোল্ডেন ভিসা নিয়ে এসেছেন বা আসবেন, বা যারা হাই স্কিল্ড ওয়ার্কার থাকবেন আসবেন, তাদেরকে কিন্তু এই রিকভারি টু ফ্যামিলিয়ারের ক্ষেত্রে এই কোনো আইন কার্যকর হবে না। তো এটাই মানে বলা যায় যে এটা অধিকারের এক প্রশ্নে এটা কিন্তু কিছুটা সাংঘর্ষিকভাবে বলা, এই জিনিসটাকে আমরা উপস্থাপন করতে পারি। এর বাইরেও যে যেই কঠিন একটা বিষয় চাপিয়ে দেওয়া হয়েছে রিকভারি টু ফ্যামিলিয়ারের ক্ষেত্রে, বেশ কয়েকটা বিষয়, যে আপনি এখন যে আপনি বিয়ে করবেন, বিয়ে করলে আপনি আপনার স্ত্রী সন্তানকে আনতে পারবে না। এটাও কিন্তু সাংঘর্ষিক। এটা ইউরোপিয়ান যে আইন আছে তার সাথে কিন্তু সাংঘর্ষিক। ইউরোপিয়ান যে আইন রয়েছে সেই আইনে কিন্তু বলা আছে যে আপনি আপনার স্ত্রী সন্তানকে ফ্যামিলি রিউনিফিকেশন করতে পারবেন। তো পর্তুগালে কিন্তু দুটো আইনই বরাবর থাকে, একটি হচ্ছে যে ইউরোপিয়ান ল, অপরটি হচ্ছে যে এখানকার যে কনস্টিটিউশনাল যে তাদের যে নিজস্ব আইন। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি কিছুটা সাংঘর্ষিক হয়। বিশেষজ্ঞরাও কিন্তু এই বিষয়গুলি তারা উপস্থাপন করেছেন যে এই যে কয়েকটা বিষয় আছে, এগুলি কিন্তু সেই একজন সংবিধানের যে সমতার নীতি রয়েছে সেই সমতার নীতির জন্য সাংঘর্ষিক। তো আপাতদৃষ্টিতে বলা যায় এই বিষয়টি রাষ্ট্রপতি যেভাবে বলেছেন, হয়তো এটি আরো আলোচনা পর্যালোচনা হবে। কনস্টিটিউশনাল কোর্টের বিষয়ে যদি কোনো তারা অ্যালার্ট দেয়, সেক্ষেত্রে এটা আবার সংসদেও যেতে পারে। সুতরাং কোনো পরিবর্তন হয় নাই, এই বিষয়গুলো আপনাদেরকে আরো বেশ কিছু পরিবর্তন এসেছে এই ভিসার ক্ষেত্রে, বেশ কিছু পরিবর্তন আছে। তো মূলত এই দুইটা বিষয়ে আমরা যুক্ত করেছি। সময় গণনার বিষয়ে তেমন কোনো কিছু বলা হয় নাই, বা এই বিষয়টি আসেও নি যে কয়েকটা পরিবর্তন রয়েছে। আমি দ্রুততার সময় সাথে এই জিনিসগুলো দেখার চেষ্টা করেছি। মূলত ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটাই বড় পরিবর্তন যুক্ত হয়েছে। বেশ কিছু আর্টিকেলও বাদ দেওয়া হয়েছে, এমনকি সেই যে 70 যে বন্ধ করা হয়েছিল সেই বিষয়টি কিন্তু এই আইনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে এটিকে। তার কারণ সেটি তখন কিন্তু রাষ্ট্রপতির যে এটা সংসদে যায়নি, মন্ত্রিসভার যে অনুমোদন ছিল সেটাই কিন্তু রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছিলেন। সেই বিষয়টাকে আইনের মধ্যে যুক্ত করে সেটাকে রেগুলারাইজ করা হয়েছে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি পরিবর্তনটা আসছে। মূলত এই পরিবর্তনগুলি আমাদের ইম্প্যাক্ট হবে, এবং নাগরিকত্বের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার সময় হয়ে থাকে বা সুযোগ থাকে, আপনি আবেদন করতে পারেন। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি অনুমোদন না দিচ্ছেন কোনো কিছুতে, কোনো সমস্যা নেই। এদিকে আমরা যেটা বলছিলাম যে অনেকের ইমেল আসছে যে আপনার ফিনান্সে বকেয়া রয়েছে, আপনার সোশ্যালে বকেয়া রয়েছে। যদি আপনার ফিনান্সে বকেয়া থাকে, আপনি আপনার ফিনান্সের ওয়েবসাইটে গিয়ে দেখবেন আপনার কি বকেয়া রয়েছে। আপনি যদি না বোঝেন, অন্য কারো সহযোগিতা নেবেন, বা অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, বা সরাসরি ফিনান্সে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন যে আপনার আমরা ইমেল পেয়ে ইমেলের কোনো লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি যাবেন না। ফিনান্স স্পষ্ট করে বলেছে তারা কোনো লিঙ্ক পাঠায় না, তারা একটা অ্যাটাচমেন্ট পাঠায়। তারা যখন আপনাকে কোনো নোটিফিকেশন পাঠাবে বা একটা নিউজ লেটার পাঠায়, নিচে একটা পিডিএফ, বাট তারা কোনো লিঙ্ক পাঠায় না। তো সুতরাং কোনো এরকম যদি কেউ লিঙ্ক দেয় যে এখানে ক্লিক করে তোমার পেমেন্ট প্রসেস করুন, আপনি যদি ক্লিক করবেন না। এবং অনেকেই ফোন কল পাচ্ছেন যে জব অফার, অনেকে বলে যে তোমার জন্য একটি জব অফার আছে, এক চাপো দুই চাপো, বা তুমি তোমার ঠিকানা বলো, নাম বলো, কোনো কিছু তথ্য দিবেন না। কিন্তু আপনার জব অফার থাকলে আপনাকে ফোন করে এভাবে কেউ জানাবে না। এমনকি দূতাবাসের নাম করে অনেকে ফোন দিচ্ছেন যে আপনার করোনা ভাইরাসের টিকার আপডেট বা ব্লা অন্যান্য বিভিন্ন বিষয়ে। তো সুতরাং এরকম এগুলো ফ্রড স্ক্যাম, আপনার গোপনীয় তথ্য নিয়ে এগুলি পরবর্তীতে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে। এই বিষয়তে আপনারা
একটু সজাগে থাকবেন। তো এই ছিল আজকের মতো টুলটুলের আয়োজন। আপনার সাথে আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।